আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে থাকছি তোমাদের মাঝে নিশির বিল ৫ নাম্বার পর্ব। অধরার শরীর অবশ হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার। সেই আঠালো মাংস সুরটা তাকে প্রায় নদীর করাল ঘেঁষে টেনে নিয়ে গেছে। ঠান্ডা জলের জাপটা মুখে লাগতেই সে বুঝলো বাঁচার আর কোনো আশা নেই। ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে একটা ছায়া লাফিয়ে পড়ল। খটাস একটা শব্দ হলো, আর সাথে সাথেই সুরটা আলগা হয়ে গেল। সায়ান তার হাতের ধারালো দা দিয়ে সজোরে কোপ বসিয়েছে সেই বীভৎস সুরটার উপর। কেটে যাওয়া অংশটা থেকে গোল গোল করে কালো রঙের পিচ্ছিল্য তরল বের হতে লাগলো। সুরটা যন্ত্রণায় চটপট করতে করতে নদীর জলে মিলিয়ে গেল। অধরা ছিটকে পড়েছিল বালির উপর। হাঁপাতে হাঁপাতে সে উঠে বসার চেষ্টা করলো। সারা শরীরে তীব্র ব্যথা, কাটা জোপ আর পাথরে ঘষা লেগে তার মুখ হাত পা ছিলে গেছে। জামা কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। সায়ান দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে টেনে তুলল। আপনি ঠিক আছেন? সায়ানের গলায় উদ্বেগ। অধরা টলমলে পায়ে দাঁড়ালো। তার শরীরে এখনো লেগে আছে সেই আঠালো চটচটে পদার্থ। সায়ানের মুখের দিকে তাকিয়ে আবসা আলোয় তাকে চিনতে পারল অধরা। আপনি আপনি নিশির ভাই না? হ্যাঁ, আমি সায়ান, কিন্তু এসব কথা পরে হবে। সায়ান দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল। এত রাতে এমন এক জায়গায় আপনার আসা একদম উচিত হয়নি। এটা যে কতটা বিপজ্জনক আপনি কল্পনাও করতে পারবেন না। অধরা কাপা গলায় বলল, তার মানে এটা একটা পাত ছিল? আবির আমাকে ডাকেনি? হ্যাঁ, পুরোটাই পাদ। আপনাকে এখানে এনে বলি দেওয়াই ছিল ওদের উদ্দেশ্য। কিন্তু ওই পাখিটা, ওই চিঠিটা, ওটা কোনো সাধারণ পাখি নয় অধরা। ওটা নিশির বিল থেকে আসা কোনো অশুভ শক্তি। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ না। তাড়াতাড়ি চলুন আমার সাথে। সায়ান অধরার হাত শক্ত করে ধরল। অধরা কোনো প্রশ্ন করার শক্তি পেল না। সে সায়ানের সঙ্গে জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে শুরু করলো। কিন্তু হাঁটতে গিয়েই বিপত্তি। তার শরীরে লেগে থাকা সেই আঠালো পদার্থের উৎকট গন্ধটা আবার নাকে আসছে, আর সেই সাথে তার শরীরের ভিতর সেই পরিচিত আদিম উত্তেজনাটা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। ব্যথা আর উত্তেজনার এক অদ্ভুত দ্বন্দ্বে অধরা নিজের ঠোঁট কামড়ে ধরল। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে একটা বিকট আওয়াজ ভেসে এলো। কোনো জন্তুর ডাক নয়, যেন পাতালের গভীর থেকে উঠে আসা কোনো আর্তনাদ। আওয়াজটা এতটাই তীব্র আর ভয়ঙ্কর যে ওদের দুজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। শব্দটা কোনো একদিক থেকে আসছে না, মনে হচ্ছে চারপাশ থেকে ঘিরে ধরেছে ওদের। সায়ান থমকে দাঁড়ালো। তার চোখ মুখ শক্ত হয়ে গেছে। পালাতে হবে, ওরা আসছে। কারা? অধরার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। সায়ান কোনো উত্তর দিল না। সে অধরার হাত ধরে হেঁচকা টান দিল। দৌড়ান, পিছনে তাকাবেন না। দুজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো। পায়ের নিচে শুকনো ডালপালা ভাঙ্গার শব্দ, আর পেছনে বাড়ি কিছু দিয়ে আসার শব্দ। অধরা কৌতূহল সামলাতে না পেরে একবার পিছনে তাকালো, আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের মধ্যে অসংখ্য ছায়া দৌড়ে আসছে। মানুষের মতো নয়, বরং বিশাল সব মাকড়সার মতো। তাদের চোখগুলো জ্বলছে আগুনের মতো। অধরা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু পারল না। কোনো মতে তারা জঙ্গলের শেষ প্রান্তে রাস্তার ধারে রাখা সায়ানের গাড়ির কাছে পৌঁছালো। সায়ান দ্রুত গাড়ির দরজা খুলে অধরাকে ভিতরে ঠেলে দিল। তারপর নিজেও লাফিয়ে ড্রাইভিং সিটে বসে চাবি ঘোরালো। ইঞ্জিন গর্জে উঠল। হেডলাইটের আলোয় দেখা গেল জঙ্গলের সীমানায় সেই ছায়াগুলো থমকে দাঁড়িয়েছে, যেন কোনো এক অদৃশ্য দেয়াল তাদেরকে আটকে রেখেছে। সায়ান আর দেরি করল না। অ্যাক্সিলেটরে চাপ দিয়ে গাড়িটা জ্বরের গতিতে ছুটিয়ে দিল। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর রাস্তার বাতিগুলো দেখা যেতে শুরু করলো। অধরা সিটে গা এলিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি পানি আছে, পিস পিস করে বলল সে। সায়ান পাশ থেকে একটা পানির বোতল এগিয়ে দিল। অধরা সিপি খুলে এক নিঃশ্বাসে প্রায় পুরো বোতলটা খালি করে ফেলল। পানি খাওয়ার পর একটু স্বস্তি পেল, শরীরের ব্যথা কমছে না।
সায়ান স্টিয়ারিং ধরে আর চোখে অদরার দিকে তাকালো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সে দেখলো অদরার ডান হাত বেয়ে রক্ত পড়ছে। কনুইয়ের কাছে বেশ গভীর একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। সায়ান ব্রু কুঁচকে বলল, আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে, বেশ ভালোই কেটেছে মনে হচ্ছে। অদরা নিজের হাতের দিকে তাকালো। ব্যথার চোটে সে খেয়ালই করেনি। না, বের হোক, কিছু হবে না, ক্লান্ত গলায় বলল সে। সায়ান তার কথায় কান দিল না। সামনেই একটা ছোট ক্লিনিক দেখে সে গাড়িটা সাইড করে ব্রেক কষল। পাগলামি করবেন না, ইনফেকশন হয়ে যাবে, নামুন। অদরা আপত্তি করতে চাইল, কিন্তু সায়ান কোনো কথা শোনার পাত্র নয়। সে গাড়ি থেকে নেমে অদরার দিকে দরজা খুলে প্রায় জোর করেই তাকে ধরে ভিতরে নিয়ে গেল। অদরা আর বাধা দিল না। এই অচেনা ছেলেটার উপর কেন জানি এখন তার অদ্ভুত একটা ভরসা হচ্ছে। যেই মানুষটা মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে এনেছে, সে নিশ্চয়ই তার খারাপ চাইবে না। ক্লিনিক থেকে ব্যান্ডেজ করিয়ে গাড়িতে ফিরে এলো দুজন। এসি ছেড়ে দিয়ে কাজ তুলে দিল সায়ান। কিন্তু গাড়ির বন্ধ পরিবেশে অদরার শরীরে লেগে থাকা সেই উৎকট গন্ধটা যেন আরো ঘনীভূত হলো। অদরা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে, কিন্তু ভিতরে ভিতরে সে পুড়ছে। সেই অদ্ভুত সুগন্ধি বিষ তার স্নায়ুতে হানা দিয়েছে। আবার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সায়ান স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর গলায় বলল, নিশির কাছে আপনার ব্যাপারে সব শুনেছি। একজন সম্পূর্ণ অপরিচিত ছেলের সাথে, যার কোনো আসল পরিচয় নেই, এভাবে ঘনিষ্ঠ হতে চাওয়াকে ঠিক ছিল আপনার? অদরা কিছুক্ষণ চুপ করে রইল। সায়ানের গলায় কোনো অভিযোগ নেই, আছে কেবল একরাশ প্রশ্ন। সে একটা দীর্ঘ শ্বাস ফেলে সিটে নড়েচড়ে বসল। তারপর সোজাসুজি সায়ানের চোখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি আর আমি দুজনেই অ্যাডাল্ট, তাই কোনো বান না করে সরাসরি সব বলছি। আশা করি খারাপভাবে নেবেন না। সায়ান মাথা নেড়ে বলল, বলুন, আমি শুনছি। অদরা জানালা দিয়ে বাইরের ছুটে চলা অন্ধকারের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আমি নিজেও জানি না কিভাবে আবিরের প্রেমে পড়লাম। ও খুব সাধারণ ছিল, কিন্তু ওর কথায় একটা জাদু ছিল। প্রথম সব স্বাভাবিকই ছিল, কিন্তু মাস তিনেক আগে থেকে অদ্ভুত একটা ব্যাপার ঘটতে শুরু করলো। হঠাৎ করেই আমি নিজের মধ্যে এক তীব্র যৌন অনুভব করতে লাগলাম। এর পরিমাণ এতটাই বেশি ছিল যে আমি নিজেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। একটু থেমে অদরা আবার বলল, যেদিন ওর সাথে দেখা করতাম, ও আমাকে ছোটখাটো উপহার দিত। কখনো একটা রুমাল, কখনো একটা চকলেট বা ছোট পারফিউমের বোতল। আর ঠিক সেই দিনগুলোতে আমি একটা বিশেষ গন্ধ পেতাম। ঠিক এখন আমার গা থেকে যে গন্ধটা আসছে সেই রকমই। এই গন্ধটা নাকে এলেই আমার শরীরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠত। আমার মস্তিষ্ক কাজ করত না, শুধু মনে হতো আবিরকে চাই। অদরা ডোক গিলল। স্মৃতিগুলো এখন তার কাছে লজ্জার চেয়ে ভয়ের কারণ মনে হচ্ছে। একদিন লজ্জার মাথা খেয়ে আমি নিজেই আবিরকে আমার এই অবস্থার কথা বললাম। শুনে ও একটু অবাক হয়নি, বরং ওই প্রস্তাব দিল রুম ডেটের। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আবির আমাকে বোঝাতে লাগলো। ও বলতো, অদরা, এটা তো ভালোবাসা, শরীরের চাহিদা মেটানো তো ভুল নয়। আমরা তো বিয়ে করবই, তাহলে এত দ্বিধা কেন? আমাকে বিশ্বাস করো, দেখবে সব শান্ত হয়ে যাবে। ওর ওই সম্মোহনী কথা আর শরীরের ওই তীব্র চাহিদা আমি আর না করতে পারিনি। রাজি হলাম, আর তারপর ওই নিশির বিলে গেলাম। বাদ বাকিটা তো আপনি জানেন। সব শুনে সায়ান চিন্তিত মুখে বলল, বুঝতে পারছি। তার মানে আপনাকে কোনো ড্রাগ বা ওই জাতীয় কিছু দিয়ে বশ করা হচ্ছিল না, বরং কোনো অতিপ্রাকৃত উপায়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। নিশির বিলের সাথে আবিরের বা ওই সত্তাটার গভীর কোনো সংযোগ আছে। হতে পারে সে কোনো অশুভ শক্তি, যে মানুষের রূপ ধরে আপনার মাধ্যমে কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চাইছে। হয়তো আপনার শরীরের ওই উত্তেজনাই তার শক্তির উৎস। অদরা শিউরে উঠল। হতে পারে, কিন্তু আজকের পর থেকে আমি আর ওর ডাকে সাড়া দেব না। আমি বুঝে গেছি ও মানুষ না। কথাটা শেষ করতে না করতেই অদরার শরীর আবার কেঁপে উঠল। সেই পুরনো আগ্নেয়ান গিরিটা যেন জেগে উঠছে। তার বুকের ওঠানামা দ্রুত হতে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে নিজের হাত দুটো শক্ত করে
মুষ্টিবদ্ধ করলো, যেন নিজের ভিতরকার দানবটাকে চেপে রাখার চেষ্টা করছে। সায়ান আর চোখে অধরার অবস্থা দেখলো। অধরার দৃষ্টি গোলাটে, সে হাঁপাচ্ছে। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? সায়ান শান্ত গলায় জিজ্ঞেস করলো। অধরা সায়ানের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যাতে আকুতি আর আদিমতা মিলেমিশে একাকার। সায়ানের বুঝতে বাকি রইল না অধরা এখন নিজের নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কিছু করা দরকার। সায়ান সাথে সাথে গাড়িটা ব্রেক কষে থামালো। জায়গাটা একটা নির্জন ব্রিজের উপর, নিচে খরস্রোতা নদী, হু হু করে বাতাস বইছে। আপনি একটু বাইরে আসুন, সায়ান দরজা খুলে বলল। অধরা টলমলে পায়ে গাড়ি থেকে নামলো। তার হাত পা কাঁপছে। সায়ান ডিকি থেকে একটা পানির বোতল বের করে অধরার হাতে দিল। এই নিন, চোখ মুখে ভালো করে পানির জাপটা দিন, আর এখানে রেলিং ধরে একটু দাঁড়ান। খোলা বাতাসে বুক ভরে শ্বাস নিন, সব ঠিক হয়ে যাবে। এই বলে সায়ান অধরার কাছ থেকে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। অধরা অবাক হলো। তার এই দুর্বল মুহূর্তে অন্য কোনো পুরুষ হলে হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করত, অথবা তাকে নিয়ে ঠাট্টা করত, কিন্তু সায়ান, সে তাকে সেফস দিল, সম্মান দিল, আবার তাকে শান্ত করার ব্যবস্থাও করলো। সায়ানের এই ব্যক্তিত্ব অধরার উৎপত মস্তিষ্কেও এক পশলা স্বস্তির বৃষ্টির মতো লাগলো। অধরা চোখে মুখে ফানে দিল। ব্রিজের উপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস তার শরীরের জ্বালা জড়িয়ে দিতে লাগলো। একটু একটু করে সে স্বাভাবিক হতে শুরু করলো। ওদিকে সায়ান ব্রিজের রেলিংয়ে ভর দিয়ে নিচের নদীর দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ কুঁচকে গেল। অন্ধকার নদীর কালো জলের ঠিক মাঝখানে কেমন যেন একটা অদ্ভুত লাল আভা দেখা যাচ্ছে, যেন জলের নিচে কেউ আলো জ্বেলেছে, আর সেই আলোর জায়গাটুকুতে পানিটা অস্বাভাবিকভাবে ফুলে উঠছে, যেন নিচ থেকে বিশাল কিছু একটা উপরে উঠে আসার চেষ্টা করছে। সায়ানের হৃদয় স্পন্দন বেড়ে গেল। বিপদ কি তবে এখনো কাটেনি, নাকি নতুন কোনো বিপদ উঠে আসছে ওই অতল জলরাশি থেকে? এ পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।